নানা জল্পনার পর এখন অনেকটা স্পষ্ট কে হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। 1991 সালের পর এবারই আবার একাধিক প্রার্থী থাকায় ভোট হতে যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে কেমন হবে রাষ্ট্রপতি নির্বাচন? আলাপ করব এসব নিয়ে। আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের। তিনি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ যোগে। প্রশ্নটি যেটি রাখতে চাই সেটি হচ্ছে 11 দলীয় প্রার্থী যিনি তিনি হচ্ছেন অলি আহমদ। একটু জানতে চাই যে কোন কোন বিবেচনায় এই মনোনয়ন বা কি কি ফ্যাক্টর গুরুত্ব পেয়েছে আপনাদের কাছে তাকে মনোনীত করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ আলোচক ফজলে হুদা বাবুল ভাই এবং সম্মানিত দর্শকবৃন্দ। আজকে মোটামুটি চূড়ান্ত হলো বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন হলো বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের 11 দলীয় ঐক্যের আগে থেকেই ঘোষণা ছিল প্রার্থী হচ্ছেন কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদ বা রাষ্ট্রপতির এই অলংকারিক দায়িত্বটা এটা শুধুমাত্র কাগজে বাঘের মতো একটা চেয়ার হলেও এটার যে মর্যাদা, সে মর্যাদাকে বিবেচনা করি সবসময় এখানে বয়সে প্রবীণ, দেশের জন্য তিনি কিছু করেছেন এরকম ব্যক্তিকে বাছাই করা হয় সবসময় রাষ্ট্রপতি হিসেবে। এবং 54 বছরের কিছু ব্যক্তিকে সেরকম দেওয়া হয়েছিল। তবে এই পদটিতে আসলে বিতর্কিত কিছু ব্যক্তিকে বিভিন্ন সময় আমি বলবো প্রদান করা হয়েছে। সেই জায়গা থেকে এবার খুব সতর্কতার সাথে সবাই এগোচ্ছে বলে মনে হচ্ছে। সেরকম সতর্কতার অংশ হিসেবে খুব স্বচ্ছ, সুন্দর এবং সবচেয়ে উপযোগী ব্যক্তিকেই 11 দলীয় ঐক্য তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাছাই করেছে। কর্নেল অলি আহমেদ তিনি একদিকে একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশে এখন যেই ফেসিবাদ বিরোধী একটা রাজনৈতিক বন্দোবস্ত শুরু হয়েছে সেই বন্দোবস্তের সামনের সারির একজন নেতা এবং রাজনৈতিক বিবেচনায় যদি আপনি চিন্তা করেন তার ব্যক্তিগত যোগ্যতার মাপকাঠিতে আমি মনে করি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই একমত হবেন তিনি অন্তত একজন শীর্ষ ব্যক্তিত্ব। তিনি মুক্তিযুদ্ধে যেভাবে অবদান রেখেছেন, পরবর্তীতে দেশের গঠনে মন্ত্রী হিসেবে ভূমিকা রেখেছেন, দল হিসেবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দলের একজন প্রতিনিধি হিসেবে বারবার নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে আন্দোলন সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন। আর একই সাথে তিনি সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করার কারণে তার যেই রাজনৈতিক দক্ষতা সেটার পাশাপাশি আমি মনে করি সামরিক দক্ষতাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সব মিলিয়ে 11 দলীয় ঐক্যের বাছাই প্রক্রিয়ার মধ্যে তিনি উপযুক্ত ব্যক্তি ছিলেন বিষয়টি এরকম নয়, দেশের প্রয়োজনে, দেশের জন্য এরকম ব্যক্তিকে প্রয়োজন, সেই জন্য তাকে বাছাই করা হয়েছে। একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখুন গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন সময় যে সংকটগুলো তৈরি হয়েছে এই সংকটগুলোর সিংহভাগে দেখা যায় রাষ্ট্রপতিদের, আমি যারা ছিলেন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকাংশে উপযুক্ত যেই ভূমিকা সে ভূমিকা না রাখার কারণে সেগুলো তৈরি হয়েছে। এখন আমি যদি বলার চেষ্টা করি যে ইয়াজউদ্দিন আহমেদ তিনি বিএনপি দলীয় মনোনীত একজন রাষ্ট্রপতি ছিলেন, তিনি আসলে ওই 11 সময় যে ভূমিকা পালন করার কথা সে ভূমিকা কি পর্যাপ্তভাবে রাখতে পেরেছেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তিনি আসলে উপযুক্ত ভূমিকা রাখতে পারেননি। একই বদরুদ্দোজা সাহেব তিনি রাজনৈতিক দিক থেকে অনেক এগিয়ে ছিলেন, কিন্তু রাজনীতি করার পরেও তার মধ্যে আমি মনে করি দেশের প্রয়োজনে যে ভূমিকা রাখার কথা ছিল না রাখতে না পারার কারণেই পরবর্তীতে তার দলের সাথে তার একটা ব্যক্তিগত বিরোধ তৈরি হয়, যার প্রেক্ষিতে তাকে রাষ্ট্রপতি পদ থেকে ক্ষমতাচ্যুত হতে হয়। এই যে দেশের প্রয়োজনে ভূমিকা রাখতে না পারার মতো হিম্মতের অভাব, একই সাথে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা অভিলাষের কারণে নিজের দলের সাথে নিজের সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হওয়ার, মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, এইগুলো যাতে না হয় সেক্ষেত্রে দরকার হলো সেই বিবেচনাটা আপনারা করেছেন। আমি এই বিষয়টি নিয়ে আবারও আসবো আপনার কাছে, আমার আরো কিছু জানার আছে। তবে আমাদের সাথে
বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল যুক্ত হয়েছেন, তার কাছ থেকে ঘুরে আসতে চাই এবং এই প্রশ্নটি আসলে আপনার কাছেও রাখতে চাই যে বিএনপি থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত প্রার্থী হলেন দলের দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন কোন বিবেচনায় এই মনোনয়ন? আমাকে বলছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহ-আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ সালাউদ্দিন আইয়ুবী ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে। আমি মনে করি যে বাংলাদেশ বহুবার বহু রাজনৈতিক নেতৃত্ব পেয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে। ফ্যাসিস্ট আমলেও আমরা দেখেছি, কিন্তু এই প্রথম এমন একজন রাজনৈতিক নেতৃত্বকে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ পেতে যাচ্ছে, যিনি মাঠের নেতা, যিনি অধ্যাপনা করেছেন, যিনি তৃণমূলের রাজনীতি করেছেন, যিনি স্থানীয় সরকারেরও প্রতিনিধি ছিলেন, যিনি একসময় প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন, যিনি দলের দুঃসময়ে দলকে কিভাবে নেতৃত্ব দেয়া যায় এটা জাতিকে দেখিয়েছেন। একজন সুবক্তা, মজলুম মানুষ, এবং উনি এমন একজন জননেতা যে যাকে একমাত্র মানুষ, যাকে আমরা স্যার বলি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এই নামে তাকে সম্বোধন করি, মূলত শিক্ষকতার জন্যই। তো তাকে এখন আমরা মনোনীত করেছি। উনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধাও বটেন। পাশাপাশি 11 দলীয় জোট যাকে মনোনীত করেছেন, তিনিও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মানুষ ছিলেন, যিনি সামরিক কর্মকর্তা ছিলেন, জিয়াউর রহমানের সাথে যিনি নিজে যুদ্ধ করেছেন, রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন, বারবার মন্ত্রিত্ব নিয়েছেন বিএনপির কাছ থেকে। আবার দিন শেষে যিনি জামাতে ইসলামের সাথে বিএনপি কেন জোট করবে এই রাগে বিএনপি থেকেও চলে গেছেন, যিনি একটা দল করেছিলেন নিজে, সেই দলের সেক্রেটারি গেছেন আরেক দিকে, উনি গেছেন আরেক দিকে, এবং দিন শেষে দেখা গেছে যে এরকম একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রমের মানে জীবনটা এভাবে, উনি যে একটা কি বলবো 11 দলের মনোনীত হয়েছেন। আমরা এই জন্য তাকে শুভেচ্ছা জানাই, 11 দলকে অভিনন্দন জানাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, এবং সেটা একটা ভালো বিষয় গণতন্ত্রের জন্য। কিন্তু ব্যক্তি ডক্টর অলি আহমেদের কথা আমরা যদি বলি, উনি পিএইচডিও করেছেন বোধহয়, বা কোথাও থেকে খেতাব পেয়েছেন। ওনার এনআইডি কার্ডে লেখা আছে যে ডক্টর, উনি ডক্টরেট করা। তো এইরকম একজন মানুষ যে দিন শেষে নিজেকে শুধু ক্ষমতার জন্য বিলিয়ে দেওয়ার জন্য এমন একটা জোটের মধ্যে নিজেকে রাখা, এটা তার ব্যক্তি সত্তাকে কতখানি উজ্জীবিত করে, এটা প্রশ্নের সম্মুখীন রাখে। এটা তার মুক্তিযুদ্ধ সত্তাকে কতটুকু আপহোল্ড করে, এটা উনি নিজেই বুঝবেন। অনেকে নিয়ে বিএনপিতে বহু সময়, জোটের সময়, আন্দোলনের সময়, নির্বাচনের সময় অনেক প্রশ্ন আছে। তবে দিন শেষে হ্যাঁ, উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে উনি নির্বাচন করতে যাননি। উনি এবারও নির্বাচনে দাঁড়ান নাই। কেন দাঁড়ান নাই জানি না। যে মানুষটা একসময় জামাতের সাথে বিএনপি কেন জোট করছে বলে নিজেরা বের হয়ে যে একটা দল করেছে, ওই মানুষ এখন জামাতের সাথে। এই অংশটি ধরে আমি একটু সালাউদ্দিন আইয়ুবের কাছে এই প্রশ্নটি রাখি, আপনার কাছে ফিরবো আবারও নিশ্চয়ই। আপনার বক্তব্য আপনি শেষ করার সুযোগ নিশ্চয়ই পাবেন। সালাউদ্দিন আইয়ুবী, যেই কথাটি হচ্ছিল, ডক্টর অলি আহমদ তিনি বিএনপির সাথে দীর্ঘ সময়
রাজনীতি করেছেন, তার রাজনৈতিক ক্যারিয়ারের একটা বড় সময় বিএনপির সাথে, তারপর তিনি নিজের দল গঠন করেছেন এবং 11 দলীয় ঐক্য থেকে এবার তাকে আপনারা মনোনীত করলেন। একদম কোর জামাত থেকে কাউকে কেন নয়, কেন অলি আহমদ? দেখুন, কে কর্নেল অলি আহমদ কেন আমাদের মনোনীত প্রার্থী হলেন, এটার চেয়ে বড় বিষয় হলো তিনি আসলে কতটুকু উপযুক্ত, কতটুকু যোগ্যতার বিবেচনায়। এখানে আমি বলেছি প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তিনি তার যে অতীতে ভূমিকা রেখেছেন সে বিবেচনা নিঃসন্দেহে তিনি এগিয়ে আছেন, সেই জন্যই তাকে বিবেচনা করা হয়েছে। আরেকটা বিষয় হলো আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত যোগ্য ব্যক্তি নিঃসন্দেহে, কিন্তু তিনি তার রাজনৈতিক এই পর্যায়ে আসার আগেও তিনি কিন্তু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। ছাত্র ইউনিয়ন থেকে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির নেতৃত্ব আসেননি, এসেছেন। সুতরাং দল পরিবর্তন এটা বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতা অথবা পৃথিবীর অন্যান্য দেশেও খুব বেশি অস্বাভাবিক নয়। আর তিনি তো আসলে দল পরিবর্তন করেননি, তিনি তার চিন্তার জায়গা থেকে এই মুহূর্তে বিএনপির যে চিন্তা সেটাতে লালন করতে পারছেন না বলে একসাথে হতে পারেননি, এটা হতে পারে। আরেকটা বড় বিষয় হলো দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাবা করতেন হলো কোর মুসলিম লীগ এবং মুসলিম লীগের তিনি নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। ঠিক তার ছেলে উল্টো দিকে মানে মুসলিম লীগের উল্টো দিকে এসে দল করেছেন, অংশগ্রহণ করেছেন, এখন কাজ করছেন। সুতরাং মানে এক জায়গা থেকে ব্যক্তি থেকে এই ধরনের কাজগুলো বাংলাদেশে মানে খুব স্বাভাবিকভাবে হয়েছে। আমরা বিএনপিতেও দেখি অনেক দলের সংমিশ্রণ এখানে হয়েছে। মুসলিম লীগের বড় বড় নেতারা এসে বিএনপিতে মন্ত্রী হয়েছেন, দায়িত্ব পালন করেছেন। এমনকি এখন আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল সেরকম ব্যক্তিরাও বিএনপিতে এখন মানে এবার এমপি প্রার্থী পর্যন্ত হয়েছেন, কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এটা মানে খুব বেশি অস্বাভাবিক হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু যদি আপনি সংকীর্ণতার দৃষ্টিকোণ থেকে দেখেন যে বিএনপির এখন সুসময়, সেই সময় বিএনপির একজন মানুষ কেন বিএনপির বাইরে গেল, এই চিন্তাটা যদি লালন করে তাহলে আপনার কাছে মনে হতে পারে যে না, উনি আসলে রাজনৈতিক ভাবে পরিপক্ক না, বুঝে না, স্বার্থটা লুফে নিতে পারে নাই। এই চিন্তা থেকে হলে হয়তোবা তিনি মনে করতে পারেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু যার আত্মসম্মান বোধ আছে, যার নিজের মধ্যে একটা স্বকীয়তা আছে, স্বতন্ত্রতা আছে, তিনি আসলে সবসময় দেশের স্বার্থটাকে আগে দেখেন। তার আত্মসম্মানের ঘাটতি হতে পারে, এরকম কাজে কখনোই তিনি সম্পৃক্ত হন না। সেরকমই একজন খুব মানে আত্মসম্মান বোধ সম্পন্ন বীর প্রতীক একজন মানুষ হলো কর্নেল অলি আহমদ। আচ্ছা, একটা আলাদা অ্যাঙ্গেল আপনি তুলে ধরলেন, ধন্যবাদ, বিষয়টি পরিষ্কার হয়েছে। ফজলে হুদা বাবুলের কাছে আমি এরপরে ভিন্ন একটি প্রসঙ্গে একটু জানতে চাইবো যে জুলাই সনদে একটি বিষয়ের উল্লেখ ছিল যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্যের কথা বলা হয়েছে। জুলাই সনদ তো কার্যকর নয় এখনো, সেই ভারসাম্যের ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? জি ধন্যবাদ। আমি একটু ওনার প্রশ্নের উত্তরটা দিই আগে। আপনি ওখানে আমাকে থামিয়ে দিয়েছেন, কনক্লুশনটা আমি টানতে পারিনি। সেটা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী ভাই ঠিকই বলেছেন যে ছাত্র জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি ছাত্র ইউনিয়ন করতেন। বিএনপি হচ্ছে সবাইকে নিয়ে চলার দল, বিএনপির ডানের বামে, বামের ডানে, আমাদের মধ্যে কোনো ফুল স্টপ নেই। কিন্তু জামাতে ইসলাম তো ইসলামিক দল, তাদের মধ্যে তো অনেক ফুল স্টপ আছে। তাদের 47-এ ফুল স্টপ আছে, 71-এ ফুল স্টপ আছে। তাদের কিন্তু দেশ গঠনে কখনো কিছু তেমন কোনো ভূমিকা কোনো সময়ে ছিল এটা আমরা জানি না। তো সেইখানে কথা আসছে যে কেন ডক্টর অলি আহমেদ ওনাদের সাথে যাচ্ছে। এখানে যাওয়ার পেছনে অলি আহমেদ নিজেই গতকালকে ঠিকানা খালিদ মহিউদ্দিনকে সাক্ষাৎকারে একটি কথা বলেছেন যে ওনাকে যখন বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়নি তখন তো ওনার যাওয়ার জায়গা নেই, উনি তখন 11 দলে গেছেন। কারণ উনি ওনাকে বাঁচিয়ে রাখার জন্য 11 দলকে কেন, এরপর 70 দলকেও উনি ধরতে পারেন কিংবা 52 দলকেও ধরতে পারেন। সেটা ওনার ব্যক্তিগত চয়েস এবং সেটাকে আমি সম্মান জানাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার প্রশ্নটার আমি এখন উত্তর দেব, আপনি কি একটু দয়া করে আবার প্রশ্নটা বলবেন? জুলাই সনদ প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম যে জুলাই সনদ প্রসঙ্গে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর দায়িত্বের ভারসাম্যের বিষয়টি। জি, জুলাই সনদটা
আপনার বাস্তবায়ন হয়নি এটা আপনি বলতে পারেন না। অনেক কিছুই আমরা সংসদে ইতিমধ্যেই পাশ করেছি, সেগুলা অনেক বাস্তবায়নের পথেও আছে এবং কিছুটা বাস্তবায়ন হয়েছেও। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের কথা বলছে, এটার জন্য সংবিধান সংশোধন করতে হবে। সেটার জন্য আমাদের বিশেষায়িত কমিটি গঠন করা হয়ে গেছে এবং সেগুলোর জন্য আমরা আগামীতে কাজ করব। কিন্তু এই মুহূর্তে যখন আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যখন পদত্যাগ করেছেন, তখন তো আমাদেরকে দেশকে একজন রাষ্ট্রপতি দিতে হবে এবং সেই জন্য এই রাষ্ট্রপতিটা দেয়া। জি, সালাউদ্দিন আইয়ুবী, জুলাই সনদ প্রসঙ্গে আমি আপনার কাছেও জানতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের দাবি আপনাদের শুরু থেকেই। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এমন কোন কোন বিষয় রয়েছে যা জুলাই সনদ ইতিমধ্যেই যদি বাস্তবিত হয়ে গিয়ে থাকতো তাহলে আলাদা হতে পারতো? জি, আপনি সঠিক বলেছেন। আপনি খেয়াল করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপের নেতৃত্বে সংসদে তারা একটা বৈঠক করেছে। সেখানে বৈঠকে তারা স্পষ্ট করে বলেছে, বিশেষ করে চিফ হুইপ বলেছেন, সরকারি দল কোনোভাবেই অথবা সংশ্লিষ্ট দল কোনোভাবেই তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তিনি সংসদ সদস্য পদে আর থাকতে পারবেন বা থাকবেন না। এই যে কথাটা, এই কথাটা কিন্তু জুলাই সনদের যে সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত বিরোধী। জুলাই সনদের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বিল সহ 2টা বিল ছাড়া সকল বিলেই চাইলে 70 অনুচ্ছেদ অনুযায়ী, জুলাই সনদের সিদ্ধান্ত অনুযায়ী 70 অনুচ্ছেদ বাতিল করলে অবশ্যই যে কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে যে কোনো তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতো। বিএনপি একদিকে বলছে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, আরেকদিকে কিন্তু জুলাই সনদের প্রসঙ্গ যখন আসে তখন এইটাকে অ্যাভয়েড করার জন্য এরকম আমি মনে করি যে এক ধরনের সতর্ক করে তার সংসদ সদস্যদের যে কোনোভাবেই কিন্তু আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে কাউকে ভোট দিতে পারবেন না, এই কথাটাই বলার চেষ্টা করেছে। ঠিক একই কথা তারা কাজ করেছে, সেটা হলো যেদিন প্রথম সংসদ সদস্য হিসেবে শপথের জন্য আমাদের কাছে 2টা পেপার দেওয়া হলো, 2 পেপারে একটাতে যাতে স্বাক্ষর করা না হয় এবং শপথ নেওয়া না হয় সেই জন্য তাদের সংসদ সদস্যদেরকে তারা সতর্ক করেছে। সেখানেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করার মানে যে প্রথম পদক্ষেপটি সংসদ সদস্যরা নিতে ইচ্ছুক ছিল সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাকে বিরত রাখা হয়েছে। তাহলে জুলাই সনদের পদ যখন আসে, জুলাই সনদের প্রসঙ্গ যখন আসে, তখন তারা এটাকে উপেক্ষা করে। এই জন্য বলতেই হয় আসলে জুলাই সনদ বিএনপি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতেছে, শব্দে শব্দে না, বাক্যে বাক্যে না। এটা মানে কাগজে কলমে না, শব্দে শব্দে। কোথায় মন্ত্রীর শব্দে, প্রধানমন্ত্রীর শব্দে, তারপরে মানে সংসদ সদস্যরা যা আছেন নেতারা, তারা বিভিন্ন জায়গায় শব্দে বলছে। এটা নিয়ে আপনাদের অভিযোগের জায়গাটি তো পরিষ্কার এবং দাবির বিষয়টিও পরিষ্কার। সময় থাকলে হয়তো আমরা এই বিষয়টি নিয়ে আরো একটু বিস্তারিত আলাপ করতাম এবং দুইজনেরই মতামত আরো জানতাম, তবে আজকের সময়টা ফুরিয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।